আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী মাহফুজুল হক। প্রথমে সংবাদ শিরোনাম। আগামী 6 মাসের মধ্যে দেশের 10,500 কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় ফ্রি ওয়াইফাই চালু করা হবে, সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ত্রাস বিরোধী আইন 2009 এর অধিকতর সংশোধনের মাধ্যমে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 সহ 7টি বিল জাতীয় সংসদে পাস। জলবায়ু সংকট মোকাবেলায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী 12 মে। জ্বালানি সাশ্রয়ে সরকারের পদক্ষেপে সাধারণ মানুষের সমর্থন বেড়েছে, সচেতনতা। দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি যুক্তরাষ্ট্র ও ইরান, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে থাকবে ইরানের হাতে। এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, কারিগরি ও মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আধুনিকায়নের পাশাপাশি আগামী 6 মাসের মধ্যে দেশের 2,336টি কারিগরি ও 8,232টি মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানকে ফ্রি ওয়াইফাই চালু করা হবে। আজ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হলে তিনি এ তথ্য জানান। এর আগে সকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এক প্রশ্নের জবাবে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, পর্যায়ক্রমে দেশের সকল উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং সকল জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। তিনি সংসদকে জানান, বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। সংসদ নেতা জানান, শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির 5% উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। সে লক্ষ্যে শিক্ষা খাতে 43টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী সংসদকে জানান, চলতি অর্থ বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2 লক্ষ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে। সকল উপজেলায় পর্যায়ক্রমে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে পর্যায়ক্রমে সকল উপজেলায় স্কুল ফিডিং মিড ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। প্রধানমন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের সব শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। অপর এক প্রশ্নের জবাবে তারেক রহমান সংসদকে জানান, সকল অঞ্চলে পর্যটনের সুবিধা সম্প্রসারণ ও ভারসাম্যপূর্ণ পর্যটন উন্নয়নের লক্ষ্যে দেশের প্রতিটি জেলার পর্যটন উপযোগিতা বিবেচনা করে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতি ভিত্তিক পর্যটন সুবিধা সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 সহ জাতীয় সংসদে আজ 7টি বিল পাশ হয়েছে। বাকি বিল 6টি হচ্ছে সরকারি হিসাব নিরীক্ষা বিল 2026, প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যামেন্ডমেন্ট বিল 2026, শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর সংশোধন বিল 2026, পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ সংশোধন বিল 2026, জাতির পিতার পরিবারের সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ বিল 2026 এবং গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026।
সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেন, বিলটি পাশ হলে সন্ত্রাস বিরোধী আইন 2009 এর অধিকতর সংশোধন করা সম্ভব হবে। সরকারি অর্থ প্রাপ্তি ও ব্যয়ের ক্ষেত্রে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য সরকারি হিসাব নিরীক্ষা বিল 2026 অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থাপন ও পাশ করার প্রস্তাব করলে সর্বসম্মতিক্রমে বিলটি পাশ হয়। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ 1950 সালে প্রণীত প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন আইনটির সংশোধনকল্পে প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপন ও পাশ করার প্রস্তাব করলে সর্বসম্মতিক্রমে পাশ হয়। শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর সংশোধন বিল 2026 এবং পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 সংসদে উত্থাপন ও পাশ করার প্রস্তাব করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী বিল দুটি উত্থাপন ও পাশ করার প্রস্তাব করেন। এর আগে জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিসেফ থেকে হামের টিকা দ্রুত সংগ্রহ করতে পারার কারণে 3রা মে থেকে এগিয়ে 20 এপ্রিল দেশব্যাপী হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধিতে গৃহীত নোটিশের উপর আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। এলজিআরডি মন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, উপকূলীয় জেলাসহ সারা দেশে বিশুদ্ধ খাবার পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকল্পে বৃষ্টির পানি সংরক্ষণ সহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আজ সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিশ্বের ক্রমবর্ধমান পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবেলায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর সিরাপ মিলনায়তনে 2 দিনব্যাপী সবুজ জ্বালানি অলিম্পিয়াড এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, পরিবেশগত সংকট অন্যান্য স্বল্পমেয়াদী উন্নয়ন সমস্যার মতো নয়, এর প্রভাব দীর্ঘমেয়াদী ও সুদূরপ্রসারী। এক্ষেত্রে মানুষের সচেতনতা ও আচরণগত পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকসই জীবনধারা, দায়িত্বশীল নগরায়ন এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের মধ্যে প্রয়োগযোগ্য জ্ঞান গড়ে তোলার উপর তিনি জোর দেন। বৈশ্বিক জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি পরিবেশ ও অর্থনীতির উপর সরাসরি প্রভাব ফেলছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বাস্তবমুখী ও প্রয়োগযোগ্য জ্ঞান অর্জনের জন্য শিক্ষা ও গবেষণাকে পরিবেশ, রাজনীতি ও অর্থনীতির সঙ্গে সমন্বয় করার আহ্বান জানান। তিনি এ ধরনের উদ্যোগকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি কৌশলগত বিনিয়োগ হিসেবে অভিহিত করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12 মে। এই ভোটে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 21 এপ্রিল। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। উজ্জ্বল আহমেদের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 21 এপ্রিল এবং মনোনয়নপত্র দাখিলের স্থান নির্বাচন কমিশনের সচিবালয় ভবনে। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের সময় আগামী 22 ও 23 এপ্রিল। ইসি সচিব জানান, মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল আবেদনের জন্য 26 এপ্রিল তারিখ ধার্য করা হয়েছে। কেউ যদি কারো বিরুদ্ধে আপিল করেন তাহলে তা 27 ও 28 এপ্রিল তারিখে নিষ্পত্তি করা হবে। তিনি আরও জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী 29 এপ্রিল আর প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে 30 এপ্রিল। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 21 এপ্রিল এবং এটা হচ্ছে নির্বাচন কমিশনের সচিবালয়ের ভবনে। রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাইয়ের জন্য 22 এবং 23 তারিখ, আপিল আবেদন 26 তারিখ, এটা রোববার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে আপনার 29 এপ্রিল, প্রতীক বরাদ্দ হবে 30 এপ্রিল আর ভোট গ্রহণ হবে 12 মে। ইসি সচিব কথা বলেন বগুড়া 6 আসনের উপনির্বাচন ও শেরপুর 3 আসনের সাধারণ নির্বাচন নিয়ে। আর আগামীকাল ইনশাল্লাহ আমাদের শেরপুর 3 এবং বগুড়া 6 এই আসনে
নির্বাচন হচ্ছে। এখনো পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত অনুযায়ী সংবাদ অনুযায়ী সব ঠিক আছে এবং একটা আশা করি যে আমরা যে বেঞ্চমার্কটা জাতীয় পর্যায়ের নির্বাচনে আপনাদের সকলের সহযোগিতায় করেছে সেটা থেকে প্লাস হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান ইসি সচিব। উজ্জ্বল আহমেদ, বিটিভি নিউজ, ঢাকা। পতিত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য ১৩ এপ্রিল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আজ এই মামলার সাক্ষী ইকবাল চৌধুরীর জেরা শেষে এ আদেশ দেন। পরে শতাধিক মানুষকে গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয় একই ট্রাইব্যুনালে। এর আগে এই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে মোহাম্মদপুর এলাকায় ৯ জনকে হত্যাসহ ৩ অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ ২৮ জনের বিরুদ্ধে করা মামলার পরবর্তী শুনানির জন্য ১৫ এপ্রিল তারিখ নির্ধারণ করা হয়। অন্যদিকে ট্রাইব্যুনাল ২-এ মানবতা বিরোধী অপরাধের পৃথক মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ ও সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে হাজিরের পরবর্তী তারিখ ১৩ এপ্রিল ধার্য করা হয়। জ্বালানি সাশ্রয়ে সরকার তেল, গ্যাস, বিদ্যুৎ ব্যবহারকারীদের বিভিন্ন নির্দেশনা দিয়েছে। সরকারি অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে কমানো হয়েছে ক্লাস ও কর্মঘণ্টা। সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট ও শপিং মল বন্ধের নির্দেশনা দিয়েছে। কোথাও কোথাও পেট্রোল পাম্প থেকে জ্বালানি সরবরাহ করা হচ্ছে নির্দিষ্ট সময়ে। সরকারের এমন নানামুখী সিদ্ধান্তে জ্বালানি ব্যবহারে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জ্বালানির সাশ্রয় হচ্ছে বলে মনে করছেন ব্যবহারকারীরা। আরও জানাচ্ছেন সুরেশ কুমার দাস। জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে সরকারি বিভিন্ন নির্দেশনার কারণে সচেতন হয়েছে ব্যবহারকারীরা। চট্টগ্রাম নগরে কমছে যান চলাচল। নগরের সড়ক ও অলিতে গলিতে প্রয়োজন ছাড়া যানবাহন ও পথচারীদের বিচরণ কমে এসেছে। গাড়ি চালকদের জ্বালানি সংগ্রহে সময় লাগছে। সবকিছু মিলে ব্যবহারকারীদের জ্বালানি সাশ্রয়ে সদিচ্ছা বাড়ছে। আগের মতন এরকম গাড়ি নাই। আমার মনে হয় আমরা যে গাড়ি চালাই আমরা দেখি রোডের অবস্থা প্রায় ধরেন এখন 4 ভাগে আমার মনে হয় 2 ভাগ কাছাকাছি আসছে গাড়িটা। আগে মনে করেন যে আমি এখান থেকে এলাকার থেকে ওয়ারলেস আসলে অনেক মানে ইয়া করে আসতাম এবং ভাবি চিন্তা আসি যে আসবো নাকি আসবো না। আগে আমি খেলার মাঠে গেলে বাইক নিয়ে যেতাম, এখন মাঠে বাইক নিয়ে যায় না, হাঁটে হাঁটে যায়। কারণ এখন আমার তেলটা বাঁচাইতে হবে, কারণ এখন তেলের সংকট। তেলের কারণে মানুষজন চলাফেরা কম করে, তার কারণে কাস্টমারও কম হয় আমাদের। আগে আমাদের 5-6 এভাবে হইতো, এখন 2500 3000 এরকম হয়। আগের থেকে তো অনেক যাত্রী কমে গেছে মানে মনে করেন যে যাত্রী উঠতে চায় না, গাড়ির তেলের জন্য দীর্ঘ লাইন দিতে হয়, তো সেজন্য যাত্রী এখন অনেক কমে গেছে, যাওয়া আসা অনেক কমে গেছে আগের থেকে। মেন জিনিসটা হচ্ছে দেখেন, এটা হলো আমাদের সবার উপর। আমি যদি আমার প্রয়োজন হচ্ছে এতটুকু পরিমাণে যাওয়া দরকার গাড়ি চালাইয়া, সেইটুকু যদি না গিয়ে যদি আমি অতিরিক্ত যদি যাই তাহলে কিন্তু আমার তেলের মোটরসাইকেলের তেলের ক্ষতি হচ্ছে, তেল বেশি যাচ্ছে। তারপর হচ্ছে আমরা যে যারা গাড়ি চালাচ্ছে তাদেরও তেল বেশি যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এখন, যতটুকু গাড়ি চালানোর দরকার ততটুকু গাড়ি চালানো। দেশে অন্তত 60% জ্বালানি ব্যবহার হয় যানবাহনে, যারা জ্বালানি সংগ্রহ করে পেট্রোল পাম্প থেকে। তবে কোনো কোনো পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, যেখানে দীর্ঘ সময় অপেক্ষা করে জ্বালানি সংগ্রহ করছেন চালকরা। রাস্তাঘাটে গাড়ি করা একটু কম, কারণ তেল নেওয়াটাও তো সহজ না। তেল হয়তো পাওয়া যাচ্ছে, রেশনিং করে দিচ্ছে, ফুল 24 আওয়ার্স না পাইলেও দিনের একটা সময় পাওয়া যাচ্ছে, কিন্তু আপনার অ্যাভেলেবেল না হওয়াতে একটু তেলটা একটু কষ্টসাধ্য আর কি, কালেকশন করা একটু দুর্লভ। তো সেই হিসাবে গাড়ি করা একটু কম। কালকে আমাদেরকে দেয় না তেল, আজকে দিছে, গাড়িগুলো আজকে জাম হয়ে গেছে। রেগুলার তেল দিলে তার জাম হচ্ছে না। সাশ্রয় হচ্ছে অবশ্যই মনে হচ্ছে, এবং এটা নিয়ে তদারকি করা জরুরি দরকার। তদারকি করলে, ম্যাজিস্ট্রেট থাকলে, পুলিশ থাকলে, তাহলে সঠিকভাবে ব্যবহার হয়। অনেকের প্রয়োজন 5 লিটার, সে 7 লিটার 8 লিটার নিচ্ছে। দেখা যায় যার যেটুকু প্রয়োজন এটুকু নিলেই ইনশাল্লাহ মনে হয় মজুদ হবে আর কি। আমাদের প্রতিদিনে আপনার 400 টাকার মতো তেল জ্বালাইতে হয়, তো 200 লিটার তেল দিলে তো বা এটা পোষায় না। মোটামুটি 500 টাকার তেল দিলে হয় আর কি। আপনার পেট্রোল পাম্পে যদি ডিসিপ্লিনটা থাকে তাহলে সবার সুবিধা হয়। এখন এই ইনডিসিপ্লিনের কারণে আপনার যেই সময় একটা নিয়ে যেতে এখন
এই সময় আপনার 6 জনও পারে না। তবে জ্বালানির ব্যবহার কমাতে ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণপরিবহনের ব্যবহার বাড়ানোর মতামত দিয়েছেন অনেকে। আর দিলেও 3 লিটার করে তেল দিতেছে, কোনো পাম্পে লোড দিতেছে, কোনো পাম্পে তেল দিতেছে না, সবগুলো বের হচ্ছে না। কিছু গাড়ি বের হইতেছে তেলের কারণে, কিছু গাড়ি বের হচ্ছে না তেল নাই এই কারণে। আমাদের গাড়িগুলো ফার্মেট আলমাস পর্যন্ত, এখন আমাদের আলমাসের যাত্রী হয় না, আমাদের যাত্রী হয় জিসি। এখন আমাদের বাধ্যতামূলক গাড়ি আলমাস থেকে খালি গাড়ি ঘুরে আসতে হয়। এই জায়গাটা আমার শুধু শুধু গাড়িটা ঘুরতেছে, আমার তেল অপচয় হইতেছে না। আমাদের যারা গণপরিবহন চালাতে আছি আমরা তেল নিতে আমরা হরানি উঠতে আছি, হরবেন টলি ওদের পিছিয়ে আমরা সিরিয়াল দিই, থাকতে হয় দীর্ঘ সারাক্ষণ। আমরা 10টা তেল দেয়, 10টা তেল তো আমাদের কার্যকর ফ্রিমুট চাইতে শেষ হয়ে যায়, আসার সময় আমরা তেল কোথায় পাবো। ইরানের যুদ্ধের কারণে সরকার জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছে। সরকারের আহ্বানে সাড়া দিয়ে ইতিমধ্যে জ্বালানির ব্যবহার কমাতে সচেতন হচ্ছে ব্যবহারকারীরা। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। চট্টগ্রামের আমবাগান শাহজাহান মাঠে শুরু হয়েছে মাসব্যাপী বাণিজ্য মেলা। দেশীয় ও আন্তর্জাতিক নানা পণ্যের সমাহারে প্রথম দিন থেকে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। পরিবার নিয়ে ঘুরে দেখা, কেনাকাটা এবং শিশুদের বিনোদনের জন্য মেলাটি হয়ে উঠেছে আকর্ষণীয়। আইমন ইমার প্রতিবেদন। বন্দরনগরী চট্টগ্রামের খুলশীয়স্থ আমবাগান শাহজাহান মাঠে শুরু হয়েছে মাসব্যাপী বাণিজ্য মেলা। নান্দনিক সাজ আর বর্ণিল আলোকসজ্জায় সেজেছে খুলশীর ঐতিহাসিক শাহজাহান মাঠ। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও এখানে বসেছে দেশীয় ও আন্তর্জাতিক পণ্যের পসরা। দেশীয় পণ্যের প্রচার ও প্রসারে আয়োজিত এ মেলায় দিন দিন বাড়ছে দর্শনার্থীদের ভিড়। বিচিত্র সব পণ্যের সমাহার আর বিশেষ ছাড়ে খুশি ক্রেতারা। মেলায় স্থান পেয়েছে বিভিন্ন ধরনের স্টল, যেখানে পোশাক আশাক থেকে শুরু করে ঘর সাজানোর আসবাবপত্র, কসমেটিক্স পণ্যের বিশাল সংগ্রহ রয়েছে। বিশেষ করে গৃহিণীদের নজর কেড়েছে ঘর সাজানো আসবাবপত্রের প্রতি। যখনই মেলা বসে তো চেষ্টা করি ফ্যামিলি নিয়ে চলে আসা, যাতে একটু ঘুরে ঘুরে দেখা যায়। আমার সবচেয়ে ভালো লাগছে এই দোকানটা, বিকজ এখানে বেদের অনেক কিছু আছে আর আমার বেদের জিনিসপত্র খুবই ভালো লাগে। মেলায় ঘুরতে আসাটা এটা একটা স্ট্রেস রিলিজের মতো। ঘুরতে আসছি ফ্রেন্ডদেরকে নিয়ে, সারাদিন পড়াশোনার টেনশন স্ট্রেস, ঘুরে মানে নিজের স্ট্রেসটা কমানো, সুন্দর সুন্দর জিনিস দেখা, বিভিন্ন রাইড এনজয় করা। এই বাণিজ্য মেলায় এসে আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগছে। পরিবার নিয়ে আসছি, যেরকম আচার স্টল, তারপরে আপনার চটপটি, বিভিন্ন নতুন জিনিস দেখা যাচ্ছে। চুড়ি দেখতেছি, লিপস্টিক, কাজল, চিরুনি, কানের দুল। মেলার অন্যতম আকর্ষণ শিশুদের জন্য তৈরি করা বিনোদন পার্ক। নাগরদোলা আর খেলনার ভিড়ে উচ্ছ্বসিত ছোটরা। পাশাপাশি ভোজন রসিকদের জন্য রয়েছে মুখরোচক আচারের স্টল। মেলায় এসে আমি খুব খুশি, আর এখানে অনেক খেলনা আছে, দেখতে আমার ভালো লাগতেছে। দেখাইছি মেলায় খেলনা টেলা পছন্দ হচ্ছে, দোকানে গেল ঘুরলো, ভালো লাগতেছে। এখন আরো ঘুরে দেখি কি কি নেওয়া যায়। আমাদের এখানে অনেক রকমের আইটেম আছে, আপনারা আসবেন, দেখবেন, মেলা ঘুরবেন। একবারে মানে যেটা সর্বনিম্ন রেট আমরা ওটার ভিতরে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। সবই আমাদের হোমমেড আচার, মানে নিজেদের বানানো। আর এটা হচ্ছে চট্টগ্রামের নাম হচ্ছে যে চট্টলা চাটনি বাজার। আমাদের এখানে অনেক রকমের আচার পাবেন, ভ্যারাইটিস আছে। আচারের তো শেষ নাই, অনেক আচার। কিন্তু আমাদের যেগুলো হচ্ছে যে মূল আকর্ষণ, মানে আমরা যেটা একটু ফানলি, সেটা আছে আপনার তিতা করলার আচার, তারপরে হচ্ছে যে কাঁচা কলার আচার, কাঁচা মরিচের আচার, কচুরলতির আচার, গাজরের আচার, ক্যাপসিকাম মরিচের। আর ফার্স্টলি হচ্ছে বোম্বাই মরিচের আচার, যেটা যারা স্পাইসি লাভার, যারা ঝাল খাইতে পছন্দ করে তাদের জন্য। নিরাপত্তার স্বার্থে মেলা প্রাঙ্গণে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং মোতায়েন রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী। ব্যবসায়ীরা বলছেন এই মেলায় স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের জন্য বড় একটি প্ল্যাটফর্ম। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে এই মেলা। যারা পরিবার নিয়ে কেনাকাটার পাশাপাশি কিছুটা সময় কাটাতে চান, তাদের জন্য আমবাগানের এই মেলা হয়ে উঠেছে অন্যতম গন্তব্য। এবার আন্তর্জাতিক সংবাদ।
প্রায় 40 দিনের টানা সংঘাতের পর যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান ভয়াবহ সংঘাতের প্রেক্ষাপটে অবশেষে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হলো। 2 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যস্থতায় এগিয়ে আসে বিভিন্ন দেশ, বিশেষ করে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তা কার্যকর হয়। এ যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন এটি একটি সাময়িক বিরতি, স্থায়ী শান্তির জন্য আরও আলোচনার প্রয়োজন রয়েছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ নিষ্পত্তির বিষয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে 10 এপ্রিল ইসলামাবাদে বৈঠক ডেকেছে পাকিস্তান। সীমা শারমিনের রিপোর্ট। ব্যাপক উদ্বেগ আর উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হল যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা ও রক্তক্ষয়ী সংঘাতের পর কার্যকর হল বহুল প্রত্যাশিত এই যুদ্ধবিরতি। টানা কয়েক সপ্তাহের সামরিক হামলা ও পাল্টা হামলার পর আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতায় এই সমঝোতায় পৌঁছায় সংশ্লিষ্ট পক্ষগুলো। এই যুদ্ধবিরতিকে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধবিরতি ঘোষণার পরপরই বিশ্বব্যাপী ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে, তেলের দাম কমার প্রবণতা দেখা যাচ্ছে, শেয়ার বাজারেও স্বস্তির আভাস মিলেছে। বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক অর্থনীতি মারাত্মক চাপের মুখে পড়ত, বিশেষ করে জ্বালানি সরবরাহ ও বাণিজ্য ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা যেত। যুদ্ধের ভয়াবহ ক্ষয়ক্ষতি হিসেবে এই সংঘাতে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের চিত্র উঠে এসেছে। হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন। অসংখ্য আবাসিক এলাকা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে নারী ও শিশুদের উপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। লক্ষাধিক মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাস্তুচ্যুত হয়েছেন, যা এক ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে। এই যুদ্ধবিরতির ফলে বৈশ্বিক এক বড় সংকট থেকে সাময়িকভাবে স্বস্তি মিলেছে। এদিকে এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। জাতিসংঘ একে শান্তি প্রতিষ্ঠার ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংলাপ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। বিভিন্ন দেশ কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়ে বলেছে, স্থায়ী শান্তির জন্য রাজনৈতিক সংলাপের বিকল্প নেই। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের এই যুদ্ধবিরতি বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি যেমন সম্ভাব্য বৃহত্তর যুদ্ধের ঝুঁকি কমিয়েছে, তেমনি নতুন করে শান্তি আলোচনার দ্বারও উন্মোচন করে দিয়েছে। সীমা শারমিন, বিটিভি নিউজ। এদিকে যুদ্ধবিরতি চুক্তিকে নিজেদের বিজয় হিসেবে দাবি করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ট্রাম্প দাবি করছেন ইরানে পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে। বিপরীতে যুদ্ধবিরতি চুক্তিকে একটি বড় ধরনের রাজনৈতিক ও সামরিক বিজয় হিসেবে উদযাপন করছে ইরান। এমদাদুল হক পল্লবের ডেস্ক রিপোর্ট। ইরানের সঙ্গে 2 সপ্তাহের এক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পর একে যুক্তরাষ্ট্রের জন্য পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। যুদ্ধবিরতির মাধ্যমে তিনি বিজয় দাবি করছেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ বিজয়, 100%, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিকে একটি বড় ধরনের রাজনৈতিক ও সামরিক বিজয় হিসেবে উদযাপন করছে ইরান। দেশটির সরকারি কর্মকর্তারা এই সফলতার কৃতিত্ব দিয়েছেন জনগণের ধৈর্য ও সশস্ত্র বাহিনীর সাহসিকতাকে।
আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইরানি প্রশাসন যুদ্ধের শুরু থেকেই জনগণকে আশ্বস্ত করে আসছিল যে এই সংঘাত কেবল ইরানের শর্ত অনুযায়ী শেষ হবে। বর্তমানে তারা বিষয়টিকে সেভাবেই উপস্থাপন করছে। বিশেষ করে ইরানের উত্থাপিত 10টি দাবিকে যুক্তরাষ্ট্র আলোচনার ভিত্তি হিসেবে মেনে নেয়া এবং অধিকাংশ বিরোধপূর্ণ বিষয়ে দুই পক্ষের একমত হওয়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যকে তেহরান তাদের বড় অর্জন হিসেবে দেখছে। বিশ্লেষকদের মতে আমেরিকান এবং ইসরায়েলিদের হিসেব ছিল যুদ্ধের প্রথম দিনেই ইরানের শীর্ষ নেতাদের হত্যার মাধ্যমে দেশটির শাসন ব্যবস্থা ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। বরং গত কয়েক সপ্তাহের লড়াই এটিও প্রমাণ করেছে যে ইরান শেষ পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যেতে এবং দেশ রক্ষা করতে সক্ষম। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে তেহরানের রাস্তায় রাস্তায় এখন যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, যেখানে সরকারের পক্ষ থেকে এই যুদ্ধবিরতিকে জাতীয় ঐক্যের প্রতিফলন হিসেবে তুলে ধরা হচ্ছে। এমদাদুল হক পল্লব, ইন্টারন্যাশনাল ডেস্ক, বিটিভি নিউজ। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির সবচেয়ে বড় বিষয় ছিল তেলবাহী জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেয়া। যুদ্ধবিরতি অনুযায়ী খুলছে হরমুজ প্রণালী এবং প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ থাকছে ইরানের হাতেই। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নিয়ে আরও একটি ডেস্ক রিপোর্ট। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে ইরানের 10 দফার পরিকল্পনায় কিছু মৌলিক বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। এতে বলা হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়ে হরমুজ প্রণালী দিয়ে নিয়ন্ত্রিত যাতায়াত ব্যবস্থা চালু করা হবে। বিবৃতিতে বলা হয়েছে এটি ইরানকে একটি অনন্য অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক অবস্থান এনে দেবে। সিএনএন সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের পাশাপাশি ইরানের একাধিক রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমেও হরমুজ নিয়ন্ত্রণের খবর প্রকাশিত হয়েছে। এদিকে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইরান ও ওমান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে ফি নিতে পারবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি। এপি দাবি করছে ইরান এই ফি থেকে প্রাপ্ত অর্থ পুনর্গঠন কাজে ব্যবহার করবে। তবে ওমান এই অর্থ কিভাবে ব্যবহার করবে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। এদিকে ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ ইরানের যুদ্ধবিরতির সিদ্ধান্ত ইসরায়েলের জন্য একটি রাজনৈতিক বিপর্যয় বলে অভিহিত করেছেন। এক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যর্থ বলেছে তিনি। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা বলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম মূল ইস্যু ইরান, অথচ যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইসরায়েল আলোচনার টেবিলেই ছিল না। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ। আবারও দেশের খবর। 54 বছরের ইতিহাসে সর্বোচ্চ মুনাফার রেকর্ড গড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি। সর্বশেষ অর্থ বছরে সংস্থাটি 306 কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুপুরে চট্টগ্রামে বিএসসি ভবনে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এ তথ্য জানানো হয়। বিএসসির মহাব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোহাম্মদ মুজিবুর রহমান জানান, সর্বশেষ অর্থ বছরে 800 কোটি টাকা আয়ের বিপরীতে 306 কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে সংস্থাটি। এর মাধ্যমে সরকারের অন্যতম শীর্ষ লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বিএসসি। সভায় আরও জানানো হয়, বহর সম্প্রসারণের লক্ষ্যে আরও 4টি নতুন জাহাজ সংগ্রহের চুক্তি সম্পন্ন হয়েছে। দেশের রাষ্ট্রীয় এই সংস্থার সক্ষমতা আরও বৃদ্ধিতে সরকার কাজ করে যাচ্ছে বলে সভায় উল্লেখ করা হয়। অনুষ্ঠানে বিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজ ভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারীর ৮৮তম বার্ষিক উরস চট্টগ্রামের ফটিকছড়ির মাইজ ভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে। উরস উপলক্ষে মাইজ ভান্ডার দরবার শরীফে গাউসিয়া রহমান মঞ্জিল সহ বিভিন্ন মঞ্জিলে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মাজারে গিলাফ ছড়ানো, খতমে কোরআন, আলোচনা সভা, ছেমা মাহফিল, তাবারুক বিতরণ এবং বিশ্ব শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীল সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারী। শেয়ার বাজারের খবর।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে। আজ শেয়ার লেনদেন কম হলেও মূল্য সূচক বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,818.06, যা গতকালের চেয়ে শতকরা 2.26 বেশি। এছাড়া সিএসসি 30-এর মূল্য সূচক দাঁড়ায় 13,012.53, যা গতকালের চেয়ে শতকরা 2.49 বেশি। আজ 202টি কোম্পানির 73,40,082টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 31,26,60,000 টাকারও বেশি। এর মধ্যে 177টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 19টির কমেছে এবং 6টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। ইউএস ডলার 122 টাকা 75 পয়সা, সিঙ্গাপুর ডলার 95 টাকা 74 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 85 টাকা 64 পয়সা, কানাডিয়ান ডলার 88 টাকা 39 পয়সা, হংকং ডলার 15 টাকা 48 পয়সা, ইউরো 141 টাকা 34 পয়সা, ব্রিটিশ পাউন্ড 163 টাকা 18 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 30 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 26 পয়সা, ইউএই দিরহাম 33 টাকা 2 পয়সা, কুয়েতি দিনার 395 টাকা 18 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 30 টাকা 39 পয়সা, থাই বাথ 3 টাকা 77 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 32 পয়সা এবং চীনা ইউয়ান 17 টাকা 90 পয়সা। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে দু এক জায়গায় সাময়িকভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.6 ডিগ্রি কম। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 5টা 39 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 11 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে ভোর 4টা 50 মিনিটে, জোয়ার সকাল 10টা 57 মিনিটে।